আজকে এই মুসলিম ন্যাটো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আগামীকাল কাতারের রাজধানী দোহাতে মুসলিম বিশ্বের নেতারা একত্রিত হবেন। তারা এই ইসরায়েল যে কাতারের উপরে আক্রমণ করেছে সেটার বিপরীতে কাতারকে কিভাবে সাপোর্ট দিবেন, কাতারের কি করা উচিত, এটা নিয়ে আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে অনেকগুলো দেশ থেকে এই ধরনের একটা আহ্বান আসছে, ডাক আসছে যে মুসলিম বিশ্ব যেন একটা সামরিক জোট গঠন করে। এই মুসলিম বিশ্বের সামরিক জোট গঠন করার বিষয়টি এখন অনেক বেশি সামনে এসেছে। এর আগেও বিভিন্ন সময় আলোচনায় এসেছিল এবং বিভিন্ন দেশ এটাকে সামনে নিয়ে এসেছিল এবং এটা নিয়ে একটা ভালো পরিমাণের জোর দিচ্ছিল। এখন সেটা কোন লেভেলে আছে এবং এই মুহূর্তে কেন সেটা এত বেশি সামনে আসছে, এটা নিয়ে আলোচনা করব। দেখুন, মুসলিম বিশ্বের একটা সামরিক জোট দরকার, সেটা কিন্তু আজকের কথা না, সেটা বহু বছর ধরেই আলোচনায় আসছে। এমনকি 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে প্রায় 40টা মুসলিম দেশ একত্রে একটা জোট গঠন করেছিল। সেটাকেও কিন্তু এই ধরনের মুসলিম দেশগুলোর সামরিক জোট, সন্ত্রাস বিরোধী সামরিক জোট নাম দেওয়া হয়েছিল এবং তখন সবাই এটা আলোচনা করেছিল যে এটা হচ্ছে একটা মুসলিম সামরিক জোট। কিন্তু সেটা বিভিন্ন কারণে আসলে সফলতার মুখ দেখেনি। যদি বলি এখন সফলতার মুখ কেন দেখেনি এবং নতুন করে এই যে আলোচনা হচ্ছে, আলোচনায় আসছে, সেটা নিয়েও আপনাদের সামনে আলোচনা করব। কেন আলোচনায় আসছে এবং এটা আসলেই সম্ভব কিনা। এখন অনেকেই বলছেন যেহেতু মুসলিম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধনী একটা দেশ আক্রান্ত হয়েছে এবং এই দেশটা আক্রান্ত হওয়ার সাথে সাথে অন্য দেশগুলো এটা নিয়ে যথেষ্ট পরিমাণে এখন নিজেদের মধ্যে আলোচনা করছে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, সেহেতু সবার কাছ থেকেই এই ডাকটা আসছে। তাহলে এটার ডিপে যাওয়ার আগে এবং আপনাদের কাছ থেকে এটা নিয়ে প্রশ্ন যেগুলো আসবে সেগুলোর উত্তর দেওয়ার আগে আমরা যে জিনিসটা জানতে খুঁজবো সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বের এই যে সামরিক জোট, এই পরিকল্পনাটা আসলে কি রকম একটা বিষয়। দেখুন, এই সামরিক জোটের বিষয়টা মূলত প্রথম আলোচনায় আসে ওই যেটা বললাম যে 2015 সালেরও আগে, এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি যে দেশগুলো আলোচনা করে সে দেশগুলোর মধ্যে পাকিস্তান আছে, সৌদি আরব আছে, তুরস্ক আছে, ইরান আছে, মালয়েশিয়া আছে, এমনকি শেষ পর্যন্ত এই সর্বশেষ সময়ে এসে ইরাক, সিরিয়া এবং মিশর এটাতে যোগ দিয়েছে। এখন এই ন্যাটো ধাঁচের একটা সামরিক জোট কিভাবে হওয়া সম্ভব, সেটার সমস্যাগুলো কি, কে করতে চায় না, এর আগে কেন হয়নি। যেমন ধরুন 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে গঠন হয়েছিল ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন, IMCTC। এখন এই যে ইসলামিক সামরিক জোট, এটাকে সেই সময়ে বিভিন্ন দেশ, বিভিন্ন পত্র পত্রিকা এটাকে তখন একটা ন্যাটোর, মুসলিম ন্যাটো হিসেবে নাম দিয়েছিল। কিন্তু তখন এটাকে সৌদি আরব যেই টার্গেট নিয়ে তৈরি করেছিল এবং সেখানে আপনারা জানবেন যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের বড় একজন জেনারেলকে তখন এই জোটের প্রধান করা হয়েছিল এবং অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তখন দেখা গেছে যে এই জোটটাকে মূলত সেই সময় সৌদি আরব তার নিজস্ব স্বার্থে ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করেছে। সে সন্ত্রাস বিরোধী বলে মূলত ইয়েমেনের বিরুদ্ধে এই জোটটাকে সে ব্যবহার করেছে। এখন এই যে এই জোটটাকে সে ব্যবহার করেছে, তখন এটার কারণে ওই যতগুলো দেশ এটার সাথে ছিল তারা আস্তে আস্তে এটার প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলে, আর সেই আগ্রহ হারিয়ে ফেলার কারণে এই জোট আর সফলতার মুখ দেখেনি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন এই জোটের জন্য আরব দেশগুলোই বলছে, এবং তখন যে সমস্ত দেশ এই জোটে যোগ হয়নি, যেমন তখন যোগ হয়নি সিরিয়া, তখন যোগ হয়নি ইরান, তখন সেই জোটে যোগ হয়নি ইরাক, এরকম আরো কিছু দেশ তখন যোগ হয়নি সরাসরি। কিন্তু এখন ইরানও বলছে, কালকে ইরানের বড় একজন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার যে অ্যাডভাইজার তিনি বলেছেন যে এই মুহূর্তে
মুসলিমদের যদি নিজেদের রক্ষা করতে হয় তাহলে তাদের জোট করা দরকার, সামরিক জোট দরকার। ইরান পর্যন্ত বলছে, তুরস্ক তো বহু বছর থেকেই বলছে যে সামরিক জোট দরকার, সামরিক জোট দরকার। এমনকি এই সৌদি আরবের নেতৃত্বে যে IMCTC এই জোট যখন ব্যর্থ হয় তখন তুরস্ক একটা ভিন্ন আঙ্গিকের, ভিন্ন স্টাইলের একটা জোট করার চিন্তা ভাবনা করে। সেটা ছিল তুরস্ক, পাকিস্তান, তারপরে হচ্ছে মালয়েশিয়া এবং ইরান, এরকম একটা ইরান ছিল না, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, এই 3 দেশের নেতৃত্বে যদি বলে, 3 দেশকে সামনে নিয়ে সেটার সাথে পরবর্তীতে আজারবাইজান যুক্ত হওয়ার কথা, কাতার যুক্ত হওয়ার কথা, এভাবে একটা সামরিক জোট, যেটা হচ্ছে ওই 41টা মুসলিম রাষ্ট্রের সৌদির নেতৃত্বে যে সেটা থেকে একটু ভিন্ন, কিছুটা হচ্ছে কি বলে এটাকে, কিছুটা হচ্ছে বিকল্প ধারার একটা জোট, কিছুটা হচ্ছে সৌদি নির্ভরশীল না হওয়া একটা জোট, পশ্চিমা শক্তির প্রভাব থেকে কিছুটা স্বতন্ত্র একটা জোট, এরকমও চেষ্টা করেছিল এই 3 দেশ। এবং আপনারা জানবেন যে এটা নিয়ে মালয়েশিয়ার রাজধানীতে একটা বড় ধরনের বৈঠকও হওয়ার কথা ছিল। সেই বৈঠকে আরো কিছু মুসলিম দেশের নেতাদের সেখানে যোগ দেওয়ার কথা ছিল। সৌদি আরব সেখানে ব্যাপক পরিমাণে চাপ দিয়ে তখনকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইমরান খানকে সেই প্রোগ্রামে যেতে বাধা দেয়। ইমরান খান শেষ পর্যন্ত সেখান থেকে সেই প্রোগ্রামে যোগ দেয় না, আর সেভাবেই ব্যর্থ হয়ে যায় সেই প্রচেষ্টাও। এখন পাকিস্তানের বর্তমান যে প্রধানমন্ত্রী তিনিও এখন চেষ্টা করছেন, তিনিও এখন বলছেন যে হ্যাঁ আমাদের নতুন করে এরকম একটা জোট দরকার। আগামীকালকে মুসলিম বিশ্ব কাতারের রাজধানীতে যে যোগ দিচ্ছেন সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে বলে অনেকেই ধারণা করছেন। এবং এই বিষয়টা এখন মুসলিম বিশ্বের যে প্রয়োজন, এটা মুসলিম বিশ্বের এখন সব দেশগুলো জানে। আগে যেমন কিছু কিছু দেশ মনে করতো যে না এটার এইভাবে দরকার নেই, ওইভাবে দরকার নেই, জানে, কিন্তু এই জোটের বিষয়ে সমস্যাটা কি সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে আসার আগে আমরা একটা প্রস্তাবনা দেখতে পারি যে মুসলিম বিশ্বের এই সামরিক জোট যদি হয় কোনোদিন, আগামীকালকে যে হচ্ছে সেটা বলছি না, কিন্তু একটা প্রয়োজন সেটা বোঝা যাচ্ছে, তাহলে সেই ধরনের একটা জোটের কাজগুলো কি এবং কিভাবে হতে পারে। অনেকে বলছেন এটা পুরোপুরি হচ্ছে ন্যাটোর আদলে হবে। এখন পুরোপুরি ন্যাটোর আদলে হয়তো হবে না, কিন্তু এরকম হতে পারে যে মুসলিম দেশগুলোর একটা নির্দিষ্ট পরিমাণে সামরিক বাজেট শুধুমাত্র এই জোটের জন্য খরচ করতে হবে। মুসলিম দেশগুলোর যেই সমস্ত দেশ সবচেয়ে বেশি অর্থ ইনকাম করে তাদের বেশি পয়সা দিয়ে এই জোটকে শক্তিশালী করার জন্য মুসলিম বিশ্বে তাদের যে নোহাউ গুলো আছে সেগুলো শেয়ার করতে হবে। আর এই ধরনের একটা জোটের জন্য সবচেয়ে একেবারে প্রধান যে কাজ সেটা হচ্ছে এই জোটকে রক্ষা করবে, এই জোটের মধ্যে কোনো ধরনের বাইরে থেকে প্রভাব বিস্তার করতে পারবে না বা করবে না এরকম, বা প্রভাব বিস্তার কেউ করতে চাইলে, এটাকে স্যাবোটাইজ করতে চাইলে, এই জোটের ভিতরে ভাঙন ধরাতে চাইলে যেন সেটাকে ঠেকিয়ে দিতে পারে এরকম একটা যৌথ গোয়েন্দা সাপোর্ট দরকার। গোয়েন্দা বাহিনী বলতেছি না, যৌথ গোয়েন্দা বাহিনী করা অনেক কঠিন, কিন্তু এই বড় ধরনের কোন গোয়েন্দা সাপোর্ট নেওয়া দরকার এই দেশগুলোর মধ্যে থেকে, এবং তাদের মধ্যে এই গোয়েন্দা শেয়ারিং দরকার হবে। সামরিক জোটের জন্য সামরিক যে অস্ত্রগুলো, সেই অস্ত্রের জন্য একটা নির্দিষ্ট দেশের উপরে যেন মুসলিম বিশ্ব নির্ভর হয়ে না থাকে। নিজেদের সামরিক প্রযুক্তিকে শক্তিশালী করার জন্য যার কাছে যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলোকে একত্র করে তারপরে যার পয়সা আছে সে পয়সা দিবে, যার নোহাউ আছে সে নোহাউ দিবে, যার লোকবল আছে সে লোকবল দিবে, এবং সেভাবে সে সামরিক দিক থেকে শক্তিশালী হবে। কারণ আপনি জোট করলেন, আপনার প্রয়োজন অনুপাতে আপনি অস্ত্র তৈরি করতে পারছেন না, কিনে অস্ত্র কিনবেন, ঠিক আছে, কার কাছ থেকে কিনবেন? কেনার পরে যে ব্যবহার করতে পারছেন না সেটার প্রমাণ তো এখন আছেই, ইসরায়েল যে কাতারে আক্রমণ করলো সেটার কারণে। তো এটা এরপরে হচ্ছে ঠিক আছে, জোট করলাম, অস্ত্র নিলাম, সবই ঠিক আছে, কিন্তু আমি এই জোট করার পর এই জোটের কোন একটা দেশের উপরে আক্রমণ হলে সেই আক্রমণ এই জোটের যতগুলো দেশ আছে সবার উপরে আক্রমণ মনে করে সেখানে সবাই সেই দেশকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। এভাবে একটা মুসলিম সামরিক জোট, ন্যাটো জোট
করা সম্ভব। কিন্তু এখানে এই যেটা বললাম এটার সাথে শুধুমাত্র যে মানে একেবারে আজকে সিদ্ধান্ত নিল আর কালকে জোট হয়ে গেল, বিষয়টা সেরকম না। এটা ওআইসির কাঠামোর মধ্যে একটা ছোট এবং কার্যকর একটা কোর গ্রুপ গঠনের মাধ্যমে হতে পারে, ধাপে ধাপে এটার অগ্রগতি হতে পারে। যেমন শুরুতে যৌথ সামরিক মহড়া শুরু করলো, সেই সামরিক মহড়ায় 3টা দেশ বা 4টা দেশ হচ্ছে নেতৃত্ব দিল, বাকি দেশগুলো থেকে সৈন্য আসলো, একটা নির্দিষ্ট পরিমাণে সৈন্য আসলো, অবজারভার আসলো, সামরিক পরিদর্শকরা আসলো। এরপরে হচ্ছে একটা সদর দপ্তর বা কমান্ড সেন্টার গড়তে হবে, সম্মিলিত একটা সদর দপ্তর দরকার, যেই সদর দপ্তর সব দেশের, যে মুসলিম দেশগুলোর মধ্যেও তো অনেক ঝামেলা আছে, সেই ঝামেলার ঊর্ধ্বে উঠে যেন অন্তত সব দেশগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারে, যার হচ্ছে প্রভাব না থাকলেও অন্তত সম্পর্ক সবার সাথে ভালো থাকবে, এরকম দেশ। এরপরে হচ্ছে যে ড্রোন, ক্ষেপণাস্ত্র, নৌবাহিনীর জাহাজ, তারপরে যুদ্ধ বিমান, গোলা বারুদ, অস্ত্র, এগুলো উৎপাদনের ক্ষেত্রে যৌথ উৎপাদন, প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন, যেটা একটু আগে বললাম। কিন্তু সেটার সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে বড় কোনো বিনিয়োগের আগে আপনি ছোট ছোট বিনিয়োগগুলো করতে পারেন এবং একটা আনুষ্ঠানিক বড় মাপের প্রতিরক্ষা চুক্তি দীর্ঘমেয়াদী, আপনি 50 বছরের 100 বছরের একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবেন। সেই সাথে দুটো জিনিস যেটা বললাম, একটা হচ্ছে গোয়েন্দা আর একটা হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি, এই দুটোকে নিশ্চিত করতে হবে। আর এই 4-5টা কাজ যদি হয়ে যায় তখন আপনি দেখবেন যে সৌদি রাষ্ট্রপ্রধান, এই তুরস্কে বলতেছি, মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যে একটা এখনো পর্যন্ত যে একটা ঐক্য নেই, সেটার একটা সমাধানে আসা সম্ভব। তারপরে হচ্ছে তাদের নিরাপত্তায় যে এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থা, অথবা আরো সহজে যদি বলি যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যেভাবে কাজ করে সেখান থেকে তারা মুক্তি পাবে, তখন দেখা যাবে যে এই গোয়েন্দা সংস্থা কাজ করবে। তাদের সাইবার সিকিউরিটি যেরকম ভাবে নেই, বিভিন্ন সময় এই যে সাইবার আক্রমণগুলো হয় সেই সাইবার আক্রমণগুলো থেকে তারা রক্ষা পাবে, এরকম একটা সুবিধা তারা করতে পারবে। এবং এই ধরনের একটা জোট আপনি যখন করবেন তখন দুটো কাজ হবে, মানে বাইরের থেকে। একটা হচ্ছে বাইরে যারা আছে, মানে এই জোটের বাইরে কারা, অমুসলিম দেশগুলো, তারা এই রকম একটা জোট যেন না হয় সেটা নিশ্চিত করার জন্য সবকিছু করতে চাইবে। দ্বিতীয় হচ্ছে আপনার মধ্যে ভাঙন ধরাবে। এখন সেই ভাঙন ধরাবে কিভাবে, অর্থাৎ এই জোটের সমস্যাগুলো কি, সেই ভাঙন ধরানোর একটা বড় বিষয় হচ্ছে শিয়া সুন্নি দ্বন্দ্ব, অর্থাৎ সৌদি এবং ইরানের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে তখন তারা আরো প্রকট করে সামনে নিয়ে আসবে। যেমন ধরুন এই জোটের নেতৃত্বে যদি সৌদি আরব এবং তুরস্ক থাকে, কথার কথা, তখন দেখা যাবে যে এই যেই পশ্চিমা বিশ্ব আজকে ইরানকে একেবারে মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য পরিকল্পনা করছে, হাক ডাক দিচ্ছে, সেই পশ্চিমা বিশ্ব তখন ইরানকে সাপোর্ট দিবে যে তুমি এই জোটে থাকার দরকার নেই, তুমি আমার সাথে থাকো, তোমাকে পরমাণু প্রকল্পতেও তোমার হচ্ছে অনুমতি দেওয়া হবে, অমুক দেওয়া হবে, সমুক দেওয়া হবে, তোমার এই জোটে থাকতে লাভ কি। আবার ধরুন ইরানের বলয়ে বা ইরানের সাথে যে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স যেটা বলি, যেটাকে আমরা ইরানের প্রক্সি সংগঠনগুলো বলি, দেশগুলো এখন সেই দেশগুলোকে ইরানের প্রভাব বলয় থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, সেগুলোকে আবার আস্তে আস্তে ইরানের বলয়ে দিয়ে দেওয়া হবে যে তুমি একা না, তুমি এই 4-5টা দল নিয়ে একটা জোট করো। আবার অন্যদিকে সৌদির বলয়ে কিছু দলকে দিয়ে তখন সৌদিকে আলাদা করার চেষ্টা করা হবে। আবার ধরুন যে হচ্ছে এই দেশগুলোর মধ্যে কেউ কেউ এখনো পর্যন্ত যে যুক্তরাষ্ট্র নির্ভর অবস্থায় আছে, তার নিরাপত্তা, তার গদি, তার কি বলে, তার রাজপ্রাসাদ, তার অর্থ, তার সবকিছু যে আমেরিকার নিরাপত্তায় আছে। যেমন ধরুন আজকে আমরা অনেক সময় বলি যে কাতার কি ধরনের অ্যাকশন নিতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। কাতার কি ধরনের অ্যাকশন নিবে সেটা নির্ভর করবে কাতার তার অর্থের কতটুকু মালিক। মানে কাতার সামরিক অ্যাকশন নিতে পারবে না, ডিপ্লোম্যাটিক অ্যাকশন কিছুটা নিতে পারবে, মিডিয়া অ্যাকশন নিতে পারবে। আর সবচেয়ে বড় যেটা সে নিতে পারে বলা যায় সেটা হচ্ছে অর্থনৈতিক অ্যাকশন। যেমন তার পশ্চিমা বিশ্বে যত পরিমাণে বিনিয়োগ আছে সেটাকে সে টান দিয়ে নিয়ে আসবে। পারবে কিনা এটা হলো ব্যাপার। আমেরিকাতে, ব্রিটেনে
পশ্চিমা বিশ্বে, ইউরোপে তার ব্যাপক পরিমাণে বিনিয়োগ আছে। ইউরোপের বড় বড় ফুটবল ক্লাবের কতগুলোর মালিক যে কাতার আপনি আমি জানিও না। কত গাড়ি কোম্পানি, তারপরে হচ্ছে আইটি সেক্টরের কত কোম্পানির যে মালিক কাতার আমরা জানি না। আমেরিকার কত ব্যাংকে কাতারের যে কি পরিমাণ টাকা আছে আমরা জানি না। এই যে পেট্রো ডলার বলি আমরা হচ্ছে সৌদির সাথে, কি জিনিস? ডলার বিক্রি করো, টাকা এখানে রাখো, টাকা ওখানে রাখো। এখন তার কি পরিমাণ টাকা আমেরিকাতে রাখা যায়, এখন সে সেটা টান দিয়ে নিয়ে আসতে পারবে কিনা, সমস্যা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে বিষয়টা যে সে দেখা একটা সময় পরে হয়তো দেখা যেতে পারে এরকম যে তার টাকা আছে কিন্তু টাকার মালিক সে না। যখন সে টান দেওয়া শুরু করবে তখন বুঝতে পারবে যে আসলে মালিক, এই যে অস্ত্র আছে, তার প্রচুর অস্ত্র আছে, অস্ত্রের মালিক সে না, চালাতে পারতেছে না, টাকা এরকম হতে পারে। তো সেটা এই যে একদিক থেকে হচ্ছে আমেরিকার জোটে, আবার আর কিছু দেশ আছে যারা হচ্ছে রাশিয়া চীনের জোটে বলয়ে থাকবে। এখন রাশিয়া চীনের বলয়ে থাকলে তারা আমেরিকার চাপ থেকে কতটুকু বাঁচতে পারবে সেটা একটা ব্যাপার। মানে সমস্যা যেটা যে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মেরুকরণে তারা বিভক্ত হয়ে পড়তে পারে। এই মুসলিম দেশগুলো মত পার্থক্য এবং সাম্প্রদায়িক বিভাজন তাদের মধ্যে প্রকট হতে পারে বা করা হতে পারে। এরপরে হচ্ছে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, যেমন অনেক মুসলিম দেশে এখনো পর্যন্ত আমরা কি দেখি, গৃহযুদ্ধ আছে। ইয়েমেনে গৃহযুদ্ধ, লেবাননে গৃহযুদ্ধের মতো অবস্থা, সিরিয়াতে গৃহযুদ্ধ, ইরাকে গৃহযুদ্ধের মতো অবস্থা, লিবিয়াতে গৃহযুদ্ধ, তারপরে হচ্ছে সুদানে গৃহযুদ্ধ, সোমালিয়ার অবস্থা। এর বাইরে যে সমস্ত গণতন্ত্রবাদী বা গণতন্ত্র দিয়ে পরিচালিত মুসলিম দেশ আছে তাদের মধ্যে এই গণতান্ত্রিক রাজনৈতিক যে যুদ্ধ সেটাও কিছুটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি। পাকিস্তানের যে অবস্থা প্রায় গৃহযুদ্ধের কাছাকাছি একটা অবস্থায়। তো এই জিনিসগুলোকে তখন আরো ফুসলাইয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। আর সর্বশেষ এবং সবচেয়ে বড় যে ঝামেলাটা হতে পারে সেটা হচ্ছে নেতৃত্বের প্রতিযোগিতা, যে এই জোটের নেতা কে হবে। সৌদি আরব, তুরস্ক, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কে হবে? কারণ আপনি যদি ন্যাটো জোট দেখেন, ন্যাটো জোটের নেতা কিন্তু একজন। হ্যাঁ, একটা জোটের আপনি বলতে পারেন যে একটা জোটের একজন নেতা হবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের একজন নেতা না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের আসলে নেতা একজন। জার্মানি বহু বছর ধরে ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্বে ছিল, এখন জার্মানি নেতৃত্বে নাই, ফ্রান্স নেতৃত্ব দিতে চাচ্ছে, পারছে না, এবং এই কারণে দেখবেন যে ইউরোপিয়ান ইউনিয়নে এখন কিন্তু ব্যাপক পরিমাণে ঝামেলা হচ্ছে। ইউরোপে যে সমস্যা এখন, এই সমস্যার মূল পিছনে যদি একটা কারণ, সবচেয়ে বড় কারণ দেখা হয় সেটা হচ্ছে নেতৃত্বহীনতা। তো এই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। সৌদি চাইবে যে সে নেতৃত্ব দিবে, এখানে অবশ্যই চাইবে, কারণ হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে পুত পবিত্র বা সবচেয়ে সম্মানিত যে দুটো সিটি বা দুটো গুরুত্বপূর্ণ জায়গা, সেটার কি বলে মানে তার কথা অনুযায়ী সেবক সে, মক্কা এবং মদিনার সেবক, খাদেমুল হারামাইন। এই খাদেমুল হারামাইনের যেহেতু সে মালিক, তাহলে বা সেবক যদি বলি, তাহলে নেতৃত্ব তো তার কাছে যাওয়ারই কথা। এটা সে মনেই করবে এইভাবে যে নেতৃত্ব আমি ছাড়া কে দিবে। সারা বিশ্বের মানুষ, করোনা হোক আর যত যাই হোক, যুদ্ধ হোক, বিগ্রহ হোক, আমার কাছে আসবে, নেতৃত্ব আমার কাছে থাকবে। তেল আমার আছে, হ্যাঁ তেল কাতারের আছে, কুয়েতের আছে তেল গ্যাস, এই সংযুক্ত আরব আমিরাতের আছে, কিন্তু মক্কা মদিনা তো আমার কাছে, সুতরাং নেতৃত্ব আমি, ভালো কথা। তার নেতৃত্ব কিছু দেশ মেনে নিবে, কে মানবে না? ইরান মানবে না, তুরস্ক মানবে না। তুরস্ক হয়তো বা শুরুর দিকে বলবে যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি হচ্ছে MBS মোহাম্মদ বিন সালমান না হয় যদি তার বাবা নেতৃত্বে আসে অথবা এরকম বয়স্ক কেউ নেতৃত্বে আসে, তাহলে হচ্ছে সেখানে আমি নেতৃত্ব মেনে নেব। কিন্তু কয়েকদিন পরে দেখা যাবে যে এই নেতৃত্ব নেয়ার পরে এই নেতৃত্ব যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত নিয়ে ঝামেলা লাগবে এবং নেতৃত্বে সমস্যা লাগবে। এক। দ্বিতীয় হচ্ছে যে অস্ত্র দিবে কে? আপনি যখন সামরিক জোট করবেন আপনার তো সেই পরিমাণে অস্ত্র লাগবে, আর অস্ত্র যে দিবে সেই নেতৃত্ব দিতে চাইবে, তাহলে সেই অস্ত্র দেওয়ার আছে কে? সেই অস্ত্র দেওয়ার দুটো দেশ আছে বা তিনটা দেশে যদি বলি। পাকিস্তান, তার যেহেতু পরমাণু অস্ত্র আছে, তার সেনাবাহিনীও একটা সাইজেবল সেনাবাহিনী এবং যুদ্ধ করার সেনাবাহিনী, কারণ সে লড়াইয়ের উপরেই আছে, সুতরাং তার একটা এই ক্ষেত্রে নেতৃত্বের দাবিদার সে। আবার ধরুন ইরান একমাত্র দেশ গত কয়েক বছরে বা গত কয়েক দশকে যদি বলি,
ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি লড়াই বা আক্রমণে নেমেছে। সুতরাং তার এরকম একটা নেতৃত্বের দাবিদার সে, এবং সে মিসাইল টেকনোলজিতে পুরো বিশ্ব তাকে স্যাংশন দেওয়ার পরে সে মিসাইল টেকনোলজিতে অনেক এগিয়েছে। সেই দিক থেকে সামরিক দিক থেকে মুসলিম বিশ্বে এখন তুরস্ক সবচেয়ে এগিয়ে আছে নতুন নতুন এবং লেটেস্ট টেকনোলজির অস্ত্র তৈরির ক্ষেত্রে। সুতরাং সে এখান থেকে দাবি করবে যে এটা নেতৃত্বে থাকবো আমি। তাহলে এই যে নেতৃত্বের সমস্যাটা, এটা একটা এই ক্ষেত্রে সমস্যা। এখন এই যে বিষয়টা, এই বিষয়গুলো হয় অসম্ভব না। মুসলিম বিশ্বে যতগুলো সমস্যা আছে এর চেয়ে অনেক বড় এবং বেশি সমস্যা পশ্চিমা বিশ্বে আছে, ছিল, আছে, থাকবে। প্রথম বিশ্বযুদ্ধে কারা কারা যুদ্ধ করছে? ওকে, ঠিক আছে, এদিকে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু তাদের নিজেদের অটোমান সাম্রাজ্যের বাইরে পুরো হচ্ছে কি বলে এটাকে, জার্মানিকে একেবারে তছনছ করে দিছে না, সাফ করে দিছে না, দিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার বিরুদ্ধে কে যুদ্ধ করছে? তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে না। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 18 সালের শেষ দিকে ইউরোপ কচুকাটা করছে একজন অপরকে। ইউরোপের যুদ্ধের ইতিহাস যদি পড়তে যান দেখবেন 30 বছর ধরে যুদ্ধ চলছে। 100 বছর যুদ্ধের ইতিহাস আছে, তাদের নামই হচ্ছে 100 ইয়ার্স ওয়ার। তো এরা যুদ্ধ করেছে, একজন আরেকজনকে এখন ইউরোপে যেটা চলছে, ইউরোপ বলতে আমরা কি বুঝি? ইউরোপ বলতে আমরা এখন মনে করি যে রাশিয়ার বাদে যেগুলো আছে সেগুলো, বুঝি না, রাশিয়া তো ইউরোপ। তো এখন ইউরোপে যুদ্ধ চলছে না, 3-4 বছর ধরে ব্যাপক পরিমাণে যুদ্ধ চলছে, ব্যাপক পরিমাণে যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কি বলবেন আপনি? আবার তাদের মধ্যে ঝামেলা আছে না? আছে। তো এত কিছুর পরেও যদি তারা একত্র হয়ে এরকম একটা জোট করতে পারে, যতগুলো দেশই করুক, তাহলে মুসলিম দেশের মধ্যেও ঝামেলা থাকার পরেও জোট করতে পারবে যদি তাদের সদিচ্ছা থাকে, অন্তত কয়েকটা দেশের যদি সদিচ্ছা থাকে। এবং সেই ক্ষেত্রে যে কাজটা তাদের করতে হবে সেটা হচ্ছে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো থাকবে, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং এইগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায়। এইগুলোকে মিনিমাইজ করার জন্য দুটো কাজ, একটা হচ্ছে আপনার গোয়েন্দা সংস্থাকে সিরিয়াসলি শক্তিশালী হতে হবে, কারণ হচ্ছে আপনাকে এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে স্যাবোটাজ, মিথ্যা তথ্য, ভুল তথ্য, একের কথা আরেকের কানে দেয়া, মিথ্যা কথা গিয়ে আরেকজনের ব্যাপারে বলা, এগুলো হচ্ছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা বহু বছর ধরে করে আসছে। সুতরাং সেটা থেকে রক্ষা করতে হবে। দ্বিতীয় হচ্ছে আন্তরিক ঐক্য। এই যে নেতৃত্বের লড়াই থেকে বেরিয়ে গিয়ে সেখানে একটা শাখসে মানবী, অর্থাৎ 3-4 জন মিলে একটা বডি গঠন করে, সেই বডিটা হবে এখানের নেতৃত্বে থাকবে, এরকম কিছু করতে হবে। এবং এগুলো করলে সম্ভব। কিন্তু সেই সম্ভাবনাকে দ্রুত করার জন্য বা সেই সম্ভাবনাকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য যেই জিনিসটা কাজ করতে পারে সেটা হচ্ছে ইসরায়েলের এরকম মুসলিম বিশ্বে আরো কিছু আঘাত। ধরেন তুরস্ক একটা আঘাত, এরপরে হচ্ছে এই কি বলে সৌদি আরবে একটা আঘাত, তারপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে একটা আঘাত, মিশরে একটা আঘাত। তখন দেখবেন যে এর আরো তাড়াতাড়ি দৌড়ে আসবে। কাতারে যদি এই আঘাতটা না হইতো তাহলে এই আলোচনাগুলো হতো না। মিশর কি বলতো যে মুসলিম বিশ্বের ন্যাটো দরকার? কাতারে আঘাত না হলে বলতো না। মিশর এখন কাঁপতেছে এরকম করে, এখন বলতেছে ভাই তাড়াতাড়ি একটা কিছু করো, শুধুমাত্র 1-2টা দেশ সাপোর্ট দিয়ে আমাকে রক্ষা করতে পারবে না। তাহলে কি করা দরকার? একটা এরকম একটা সামরিক জোট গঠন করা দরকার। ইরাক বলতেছে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে যদি এই জিনিসগুলো কন্টিনিউ হয়, তাড়াতাড়ি তোমরা একটা সামরিক জোট করো। এই যে জিনিসটা, তো এরকম যদি আরো 2-4টা দেশে এরকম হচ্ছে আক্রমণ হয়, বেশি কিছু লাগবে না, ইসরায়েল হচ্ছে 2-4-5টা মিসাইল মারবে ওই দেশের রাজধানীগুলোতে, ব্যাস ত্বরান্বিত করবে। এটা হ্যাঁ আসলে একটু মানে স্যাটায়ার মনে হতে পারে, কিন্তু একদিক থেকে আপনি যদি চিন্তা করেন যে আমি ইউটিউবিং শুরু করার শুরু থেকে অনেক লোকজন বলছে ভাই মুসলিম দেশের মধ্যে ঐক্য হবে কিভাবে? আমি বলছি মুসলিম দেশের মধ্যে ঐক্য হবে না, হওয়া সম্ভব না। তখন বলছি যে ঐক্য হওয়া সম্ভব একটা মানে একভাবে একটা জিনিসকে সামনে নিয়ে, সেটা হচ্ছে কোন একটা দেশ যদি অর্থনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিকভাবে, সামরিক দিক থেকে শক্তিশালী হয় এবং অন্যদেরকে সে পিটাবে, যে তুই যদি আমার পাশে না থাকো, আমার ছায়াতলে না আসো, তাহলে তোরে সাইজ করবো। তো ওই 2-4টা পিটাইলে বাকিগুলো এমনি ভয়ে আসবে, আর ওই 2-4টা হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় হলো আসবে, সেইভাবে করা সম্ভব। এটা বলছিলাম। এখন বলতেছি যে এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটাকে ত্বরান্বিত করতে হবে, সেটা হচ্ছে ইসরায়েলের এই সমস্ত দেশের রাজধানীতে 2-4-5টা আক্রমণ।
সুতরাং আপনি যদি মুসলিম বিশ্বের ঐক্যসূপ দ্রুত চান তাহলে দোয়া করেন যেন ইসরায়েল এই সমস্ত দেশের রাজধানীতে আক্রমণ করে। প্রত্যেকদিন দোয়া করবেন যে আল্লাহ আজকে যেন ওই দেশের রাজধানীতে আক্রমণ করে। তাহলেই দেখবেন যে মুসলিম বিশ্বের নেতারা তাড়াতাড়ি দৌড়ে এসে বলবে যে হ্যাঁ আমাদের ন্যাটো জোট দরকার। আজকে চারটা পাঁচটা দেশ বলছে, আর এরপরে দেখবেন যে হচ্ছে তারা অফিসিয়ালি স্টেটমেন্ট দেবে যে আমাদের হচ্ছে ন্যাটোর মতো একটা সামরিক জোট দরকার। এবং সেই ক্ষেত্রে যখন তার জান নিয়ে টানাটানি, যখন তার মসনদ নিয়ে টানাটানি, যখন তার ক্ষমতা নিয়ে টানাটানি, যখন তার বাঁচা মারার লড়াই, তখন হচ্ছে সে ওই অর্থ সম্পদের দিকে তাকাবে না। যখন সে বুঝতে পারবে যে আরে আমি যেই সম্পদের গর্ব করতেছি সেই সম্পদ যে আমি আমেরিকা এবং ইউরোপের ব্যাংকগুলোতে রাখছি ওখান থেকে তো তারা বের করতে দিতেছে না। দেখেন না, রাশিয়ার কয়শো বিলিয়ন ডলার হচ্ছে তারা খাইয়ে দিল, লিবিয়ার কয়শো বিলিয়ন ডলার খাইয়ে দিল, মিশরের কত বিলিয়ন ডলার খাইয়ে দিল, আফগানিস্তান 20 বছর 30 বছর ধরে যুদ্ধ করতে করতে শেষ, সেই দেশটার ত্রাণের 7 বিলিয়ন টাকা খাইয়ে দিল। দিছে না? দিছে। সুতরাং এই দিক থেকে চিন্তা করলে যে ওই অর্থ এবং কেনা অস্ত্র, ওই যে আমার দেশে একটা কি যেন কথা আছে না, যে পর ধনের অর্থ আর যেন কি এরকম একটা কথা আছে না, যে যখন এই অর্থ দরকার হয় তখন হচ্ছে লাগে না। ছোটবেলা পড়ছি, এখন আসলে মনে নেই, অনেকদিন পর্যন্ত দূরে তো, যে না হয় লাগে অর্থ, না হয় লাগে, এরকম একটা কি যেন আছে যে ধন কোনো কাজে লাগে না আর কি, পরের হাতে থাকলে। তো এই সমস্ত দেশের এরকম একটা ব্যাপার আছে আসলে, যেটা এখনো পর্যন্ত আটকানো, পুরোপুরি আমাদের কাছে মুক্ত না, যে তাদের টাকা, তাদের যে পরিমাণ টাকা, এটা আসলে কোন জায়গায় রাখা। ট্রাম্পের মতো মানুষ এসে বাহরাইনের কি বলে রাজার সাথে বসে তারপর বলে তুমি বাহরাইন তো একটা ছোট দেশ, তোমার এত বেশি টাকা আছে, তুমি এত টাকা দিয়ে করবা কি, টাকা আমাকে দাও, তোমার তো এত টাকা লাগে না। মানে বিষয়টা এরকম, এই তোরা এত টাকা দিয়ে তুই করবি, বাপে একজন বলতেছে ছেলেদেরকে তোরা এত টাকা দরকার নাই, ওইখান থেকে আমি হচ্ছে 3/2 অংশটা নিয়ে নিচ্ছি, এরকম একটা অবস্থা। তো ইউরোপের বহু দেশের হচ্ছে অর্থনীতি ভালো, এখন অবশ্য খারাপ হয়ে গেছে, তাদেরকে বলতা। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো দিয়ে আমরা কি বুঝি? আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একদিকে পশ্চিমা চাপ আছে, এই দেশগুলো পশ্চিমা চাপে আছে, কিন্তু তারপরে যদি তারা ইচ্ছা করে এরকম একটা জোট করা সম্ভব। দেখা যাক আগামীকালকের তাদের আলোচনা থেকে কি ধরনের বক্তব্য আসে। আগামীকালকে এই ধরনের কোনো জোট হবে না, আগামী পরশু দিনও হবে না। মানে কাল পরশু বলতে আমি আগামী মাস, আগামী 2-4 মাস এটা বুঝাচ্ছি। কিন্তু যদি আগামীকালকে তাদের আলোচনার পরে যে তারা একটা যৌথ একটা বিবৃতি দিবেন, সেই বিবৃতিতে, সেই স্টেটমেন্টে যদি এরকম আসে যে আমরা এই আরব এবং মুসলিম দেশগুলো যেই থেকে এই থ্রেড কি বলে, ডিটারেন্স বলে, অর্থাৎ